রাজধানীর ভাটারা থানাধীন শাহজাদপুরে সৌদিয়া হোটেলে লাগা আগুনে 4 জন নিহত হয়েছেন। নিহতদের 4 জনই পুরুষ। সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা জানিয়েছেন, বেলা 12টা 17 মিনিটে আবাসিক হোটেলে লাগা আগুনে এই ঘটনা ঘটে। খবর পেয়ে 4টি ইউনিট প্রায় আধা ঘন্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনেন। হোটেল ভবনটি 6 তলা, কিন্তু আগুন লাগে 2 তলায়। আগুন নিয়ন্ত্রণের পর তল্লাশি দল হোটেলের ভেতরে 4 জনের মরদেহ পায়। সব মরদেহ পাওয়া যায় 6 তলায়। 6 তলার বাথরুমের ভেতরের 3টি সিঁড়ির গোড়ায় মরদেহ পাওয়া যায়। সিঁড়ির দরজার তালা মারা ছিল, প্রাথমিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি। এবার মাই টিভি বিশেষ। রাজধানীর সড়ক ও ফুটপাত দখল এবং রাস্তার উপর অবৈধ পার্কিংয়ের কারণে যানজট তীব্র আকার ধারণ করছে। যানজটের কারণে একই পথ রিকশায় কিংবা বাসে বসে 30 মিনিটের পথ পৌঁছাতে সময় লাগছে 3 গুণেরও বেশি। এমনিতেই সুষ্ঠু পরিকল্পনার অভাব সহ নানা কারণে যানজট নগরবাসীর কাছে এখন চির অভিশাপ। তার উপর রাস্তা দখল করে অবৈধভাবে পার্কিং করা হচ্ছে সরকারি, ব্যক্তিগত কিংবা বেসরকারি গাড়ি। মনোয়ার হোসেনের ক্যামেরায় আবু সাইদুপুর বিশেষ রিপোর্ট। রাজধানী ঢাকার যানজট শুধু এই মহানগরীর নয়, সারা দেশের মানুষের জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন নগরবাসীর পাশাপাশি বিভিন্ন জেলা থেকে বিভিন্ন কাজে কয়েক লাখ মানুষ বিভিন্ন জরুরি কাজে রাজধানীতে এসে যানজটের শিকার হন। যানজট নিরসনে একের পর এক ফ্লাইওভার নির্মাণ করা হলেও পরিস্থিতি ইতিবাচক উন্নতি ঘটেনি সড়ক ব্যবস্থাপনার ক্ষেত্রে। রাজধানীর যেখানে সেখানে গাড়ি পার্কিং চলার পথকে সংকুচিত করে ফেলছে এবং তা যানজটের অন্যতম কারণ বলে বিবেচিত। পরিকল্পিত পার্কিং ব্যবস্থা গড়ে না ওঠায় ব্যস্ত সময়েও রাস্তা দখল করে গাড়ি পার্কিংয়ের ঘটনা ঘটছে অহরহ, আর এতে নগরীতে অসহনীয় যানজট আরও তীব্রতর হচ্ছে। রাজধানীর বিভিন্ন এলাকার আবাসিক ও বাণিজ্যিক ভবনগুলোর পার্কিং সুবিধা বাণিজ্যিক কাজে ব্যবহার করায় রাস্তায় হয়ে উঠেছে গাড়ি রাখার অন্যতম জায়গা। ফলে রাজধানীর রাজপথে পার্কিং নৈরাজ্য অনিবার্য হয়ে উঠেছে। রাজধানীতে অন্তত 20,000 বহুতল ভবনে পার্কিং সুবিধা নেই। ফ্ল্যাট অনুপাতে পর্যাপ্ত পার্কিং সুবিধা নেই আরও লক্ষাধিক বহুতল ভবনেও। বহুতল ভবনগুলোর কার্যকর পার্কিং সুবিধা না থাকায় গাড়ি বাধ্য হয়ে রাখতে হচ্ছে রাস্তার পাশে। একটা রিক্সা এদিকে আরেকটা গাড়ি এদিকে, একটা গাড়ি বার করে তখন আটকে থাকে মানুষে। গাড়ি তো এখানে রাখা অপরাধ। এটা জানি, গ্যাপ পাইলাম তাই রাখলাম। আগে থেকে দেখি সরকারি গাড়ি অনেকে রাস্তা দুই পাশে বুক করে রাখছে। কেন তারা এভাবে গাড়ি পার্কিং করে রেখেছেন, এবার সেই উত্তর জানতে চাই আমরা। আমাদের তো মনে করেন যেখানে পার্কিং করতে বলে সেখানেই আমরা করি করে সারার নাই না চলে যায়। আমাদের তো রোডে গাড়ি থাকতো। এটা অফিসে বলেন, আমার বলে লাভ নাই। এটা অফিস দেখবে। কোন অফিস? এলজিডি সমস্যা সব অফিসে তো আছে। এটা পরিচালক নিজেই করছে, এটা আমি করছি। অন্য কথা বলেন, এই সমস্ত নিয়ে আমাদের কাছে কথা বলবেন কেন? আমরা কি এগুলার গাড়িগুলো এলজিডি গাড়ি তো থাকবে এখানে, গভর্নমেন্টের গাড়ি। সমাজসেবা অধিদপ্তরের সামনে এভাবে নো পার্কিং জোন করে রাখা হয়েছে। তাহলে প্রশ্ন হলো, এই রাস্তা কার? আর কার নির্দেশে বা এভাবে পার্কিং এর জায়গা দখল করে রাস্তা সংকুচিত করে রাখা হয়েছে? এই যে আসলে দেখবে কে, এবং যাদেরকে আসলে দায়ভার করা হচ্ছে তারা আসলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ওপর দায়ভার চাপাচ্ছে। কিন্তু এভাবে আর কতদিন? রাস্তায় দোকান বসে বসে না স্যার, বলে নাকি স্যার? তাহলে বসেছেন কেন? স্যার আমরা আবার একটু নিয়ে যাবো একটু পরে। হ্যাঁ স্যার নিয়ে যাবো স্যার। এই যে আপনার যেখানে গাড়িটা সময় নাই ভাই, আমার সময়। হ্যাঁ কেন রাখেন গাড়িগুলো ওখানে? নিয়ম কি আছে? আর এক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দিকে আঙ্গুল তুলছেন বুয়েটের এই পরিবহন বিশেষজ্ঞ। তুলে ধরেন আইন প্রণেতাদের আইন প্রয়োগ নিয়ে নানা সন্দিহান। পলিসি তৈরি করার আগে নিজেদের মধ্যে যে কালচারের যে পরিবর্তন, সেই কালচারের পরিবর্তন নিয়ে কিন্তু তারা ভাবছেন না। মাইন্ডসেটের যে পরিবর্তন, সেটা নিয়ে তারা ভাবছেন না। কারণ সরকারি রাস্তায় সরকারি যারা কর্মবৃন্দ আছেন, তারাই যদি আসলে রাস্তা দখল করে পার্কিং করে রাখে, তাহলে কি নজির তৈরি করছে, কি দৃষ্টান্ত তৈরি করছে, এটা কিন্তু বড় প্রশ্ন। অবশ্যই দপু, মাই টিভি, ঢাকা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, একটি পলাতক দল দেশ ছেড়ে চলে গিয়েও দেশকে অস্থিতিশীল করার জন্য সর্বাত্মক চেষ্টা করছে। বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে, সারা বিশ্বের আস্থা অর্জন করতে পেরেছে এই সরকার। রাজনৈতিক দলগুলো ঐক্যমতে গঠিত জুলাই চার্টার অনুযায়ী আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও জানিয়েছেন তিনি। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। সহজ করে আনা
সেই চেষ্টাটা। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস তার নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের প্রায় 7 মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি, সংস্কার ও নির্বাচন, ছাত্রনেতৃত্বে নতুন দল গঠন সহ রাজনৈতিক ঘটনাপ্রবাহ নিয়ে কথা বলেছেন বিবিসি বাংলার সঙ্গে। একান্ত সাক্ষাৎকারে তিনি কথা বলেছেন ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়েও। তিনি বের করে আনতে গেলেন নিয়মগুলো। প্রধান উপদেষ্টা সাক্ষাৎকার নেন বিবিসি বাংলার সম্পাদক মীর সাব্বির। এ সময় ডক্টর ইউনূসকে প্রশ্ন করা হয় প্রধান উপদেষ্টা হিসেবে গত 7 মাসে কতটা সফল হয়েছেন তিনি। জবাবে ডক্টর ইউনূস বলেন, দায়িত্ব নেওয়ার পর তার প্রথম চেষ্টা ছিল ধ্বংসস্তূপ থেকে দেশকে উঠিয়ে আনা। সব তছনছ হয়ে গেছে, কোনো জিনিস আর ঠিক মতো কাজ করছে না। ধ্বংসাবশেষ থেকে এসেছিলাম, এখন একটা নতুন চেহারা আসছে, ভেসে উঠছে যে আমরা অর্থনীতি সহজ করেছি। বর্তমান বাংলাদেশ আগের থেকে কতটুকু পরিবর্তিত হয়েছে এমন প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন, বিশ্বের বিভিন্ন দেশ অন্তর্বর্তী সরকারকে সমর্থন জানিয়েছে। এছাড়া দেশের মানুষেরও সরকারের উপর আস্থা রয়েছে। দেশ বিদেশের আস্থা অর্জন করেছি, এটা তো পরিষ্কার। সারা দুনিয়ার আমরা আস্থা স্থাপন করতে পারি, তারা আমাদের উপর আস্থা স্থাপন করেছে। তারা বলছে আমরা অতীতে যা করি না তার চাইতে বেশি করবো। এখন দেশের আইনশৃঙ্খলা বিষয়ে করা প্রশ্নের জবাবে তিনি বলেন, একটি পলাতক দল দেশ ছেড়ে চলে গেছে এবং তারা সর্বাত্মক চেষ্টা করছে দেশকে অস্থিতিশীল করার জন্য। একটা পলাতক দল দেশ ছেড়ে চলে গেছে, তাদের নেতৃত্ব চলে গেছে, তারা সর্বাত্মক চেষ্টা করছে এটাকে আনসেটল করার জন্য। এটা তো সবসময় থ্রেট আছে, প্রতিক্ষণই আছে, প্রতি জায়গাতেই আছে। যেসব সুপারিশে সব রাজনৈতিক দল একমত হবে সেই সব বিষয় গঠিত জুলাই চার্টার অনুযায়ী পরবর্তী কার্যক্রম এবং নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা একেবারে প্রত্যেকটা সুপারিশ দেব, সুপারিশের সঙ্গে কথা থাকবে আপনার রাজনৈতিক দল এটাকেই সমর্থন করে, এটাতে রাজি আছেন। কোন সুপারিশে সবাই একমত হয়েছে, সবাইকে আহ্বান জানাবো, আপনারা সবাই যেহেতু একমত হয়েছেন সই করে দেন জুলাই চার্টার। এর মতোই আমরা এখন চলবো, সেই পরিপ্রেক্ষিতে তখন নির্বাচনটা হবে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। যেটা নির্বাচন। ঢাকা ও চট্টগ্রাম বিভাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে উত্তীর্ণ ৬,৫২১ জন প্রার্থীকে নিয়োগপত্র দেওয়ার সরকারি সিদ্ধান্ত বাতিল করে হাইকোর্টের রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। দুপুরে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন 3 সদস্যের আপিল বিভাগে আদেশ দেন। গত 6 ফেব্রুয়ারি ঢাকা ও চট্টগ্রাম বিভাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে উত্তীর্ণ ৬,৫২১ জন প্রার্থীকে নিয়োগপত্র দেওয়ার সরকারি সিদ্ধান্ত বাতিল করে এই রায় দেন হাইকোর্ট। বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি মাহমুদুর রাজীব হাইকোর্ট বেঞ্চে রায় দেন। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে 7 বছরের দণ্ড থেকে হাইকোর্টের দেয়া খালাসের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। সকালে বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগে আদেশ দেন। এ সময় ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে দুদককে ব্যবহার করেছিল আওয়ামী লীগ। এর আগে গত 23 ফেব্রুয়ারি খালেদা জিয়াকে 7 বছরের দণ্ড থেকে খালাসের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ ও দুর্নীতি দমন কমিশন। গত 27 নভেম্বর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে 7 বছরের দণ্ড থেকে খালাস দেন হাইকোর্ট। সাবেক প্রধানমন্ত্রী বীর চেয়ারপারসন বেগম খালেদার বিরুদ্ধে শেখ হাসিনার সময় অর্থাৎ আওয়ামী লীগ সরকারের সময় একটা মিথ্যা মামলায় যার জিয়া চ্যারিটেবল ট্রাস্ট নামে অভিহিত, সেই ট্রাস্ট মামলায় তাকে সাজা দেওয়া হয়েছিল। মহামান্য হাইকোর্ট সেমনে তাকে খালাস দিয়েছেন। পতিত স্বৈরাচার ক্ষমতা আসার 1 বছরের মাথায় তাকে একটি নোটিশ করলেন তার অবৈধ সম্পদ বিবরণী দাখিল করার জন্য। আপনারা জানেন যে দুদকের মামলার ফরমেশনটা হচ্ছে যে কোনো মামলা এফআইআর লজ করার পূর্বে একটি অনুসন্ধান হয়, তদন্ত হয়। এই মামলায় একজন তদন্তকারী কর্মকর্তা দুদক নিয়োগ করলো, তিনি তদন্ত করলেন। তদন্তে তার কোনো অবৈধ সম্পদ অর্জনের কোনো ডকুমেন্ট পাওয়া গেল না। দ্বিতীয় রিপাবলিক বাস্তবায়ন করতে হলে জনগণের ভোটে নির্বাচনের মাধ্যমে সংসদে এসে তা বাস্তবায়ন করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আর সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, সকলের অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত হয়েছে কিনা তা দেশের মানুষ জানতে চায়। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। ইউসুফ আলী রিপোর্ট। জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরামের নেতাকর্মীদের সাথে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করতে যান দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় তিনি বলেন, সরকারের সদিচ্ছা থাকলে জনগণের মতামত নিয়ে দেশের স্বার্থে যে কোনো কাজ করা সম্ভব। জনগণের প্রত্যাশা বলছে এবং সেখানে তো কোনো সমস্যা আমরা দেখি না।
বাট মূল কথা হচ্ছে আপনি নির্বাচনে গিয়ে জনগণের কাছে আপনি ম্যান্ডেট নিতে হবে, যেটাই আপনি ভাবছেন, ভাবতে কোনো অসুবিধা নেই, কিন্তু ম্যান্ডেট নিতে হবে জনগণের কাছে। নির্বাচন তো জুন মাসের মধ্যে সম্ভব। নির্বাচন কমিশন যেটা বলছে, তারা তো তাদের প্রস্তুতি সম্বন্ধে কোনো সন্দেহ তো কেউ প্রকাশ করছে না। সুতরাং এটা তো সরকারকে বলতে হবে, সরকারের পলিটিক্যাল উইল থাকতে হবে, ইচ্ছা থাকতে হবে, এবং সেটার অপেক্ষায় জনগণ আছে। নয়াপল্টনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক শাহিদা রফিকের জানা যায়, দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, সংকটকালীন সময়ে শাহিদার মতো সাহসী নেতারা প্রেরণা জুগিয়েছে। দেশের নাগরিক যেভাবে বাঁচতে চায়, সেই বাঁচার জন্য যে সমস্ত প্রতিষ্ঠানগুলো শক্তিশালী হওয়া দরকার, সেই প্রতিষ্ঠানগুলোর এখনো সেই কার্যক্রম শুরু হয়নি। আপনি বিচার বিভাগ বলুন, আইন শৃঙ্খলা বাহিনী বলুন, আপনি প্রশাসন বলুন, নির্বাচন কমিশন বলুন, আসন্ন নির্বাচন কবে হবে, কিভাবে হবে, এবং মানুষের মধ্যে যাতে কোনো ধরনের দ্বিধা না থাকে, একটা অবাধ সুষ্ঠু নির্বাচনে সকলের অংশগ্রহণ নিশ্চিত হয়, এই পরিবেশগুলো এখন মানুষ নিশ্চিত করতে চায়। মানুষগুলো এদেশের জনগণ জানতে চায় সেই পরিবেশের দিকে যাচ্ছে কিনা। পরে তার কফিনে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা নিবেদন করেন দলের বিভিন্ন পর্যায়ের নেতারা। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। গাজীপুরের ভোগড়াতে প্যানোরামা অ্যাপারেন্স কারখানাতে শ্রমিক অসন্তোষের জেরে কারখানার একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ শ্রমিকরা। এ সময় শ্রমিকরা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক প্রায় 1.5 ঘন্টা অবরোধ করে রাখে। সকালে বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানায় এসে কাজ বন্ধ করে মহাসড়কের পাশে অবস্থান নেয়। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকেরা কারখানার একটি মিনি ট্রাক ও বেশ কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার AKM জহিরুল ইসলাম জানিয়েছেন, শ্রমিক অসন্তোষের জেরে আশপাশের কয়েকটি কারখানা আজকে ছুটি ঘোষণা করা হয়েছে। জাপ দিয়ে আত্মহত্যা করে এই সংবাদ আমরা বাসন থানা জানার সঙ্গে সঙ্গে এখানে থানা পুলিশ এসে ওই নারী কর্মীকে মৃত অবস্থায় উদ্ধার করে আমরা শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজে মর্গে প্রেরণ করি। ফ্লোরে যারা কর্মরত ছিলেন তারা গুঞ্জন শুরু করে এবং উত্তেজিত হয়ে ফ্লোরে থাকে এবং তারা নিচে নেমে আসে এবং গেটের বাহিরেও কিছু উচ্ছৃঙ্খল লোকজন ছিল, তাদের সাথে যোগ দিয়ে কিছু একটি মোটর সাইকেল এবং কিছু গাড়ি পুড়িয়ে দেয়। সোয়েটারের পিস রেট বৃদ্ধি, ছুটির টাকার সময় মতো পাওয়া সহ নানা দাবিতে প্রায় 2 ঘন্টা ঢাকা আরিচা মহাসড়ক অবরোধের পর প্রত্যাহার করে নিয়েছে শ্রমিকেরা। শিল্প পুলিশ জানিয়েছে, পিস রেট বৃদ্ধি, ছুটির টাকার সময় মতো পাওয়া ও শ্রমিকদের সাথে মালিকপক্ষের খারাপ ব্যবহারের প্রতিবাদে সকাল 10টায় ঢাকা আরিচা মহাসড়কের সাভারের উলাইল এলাকা অবরোধ করে রাখেন নামাগেন্ডা এলাকার ডায়নামিক সোয়েটার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কারখানার প্রায় 3,500 শ্রমিক। এতে করে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে থাকে। পরে সেনাবাহিনী পুলিশের আশ্বাসে শ্রমিকরা মহাসড়ক অবরোধ প্রত্যাহার করে নিলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। এদিকে এ ঘটনায় পাশের একটি তৈরি পোশাক কারখানা আনলিমা টেক্সটাইল কারখানায় ভাঙচুর চালানোর অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য 2 জনকে আটক করেছে পুলিশ। দর্শক, এই মুহূর্তে সাভার থেকে সড়ক অবরোধ পরিস্থিতির খবর জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি আসাদুজ্জামান খায়রুল। আসলে আজকে সকাল 11টা থেকে ডাইনামিক ফ্যাশন নামের একটি গার্মেন্টস কারখানার শ্রমিকরা কিন্তু আসলে রাস্তায় নেমেছিলেন তাদের বেতন ভাতা বৃদ্ধির দাবিতে। তাদের বেতনে আসলে আমরা যেটা জানতে পেরেছি যে তারা আসলে প্রোডাকশনে তাদের বেতন দেওয়া হতো, সেই বেতনটিকে তারা বৃদ্ধির দাবিতে কিন্তু আসলে তারা এই বিক্ষোভ এবং এই আন্দোলনটা করেছেন। এবং এর সাথে তারা কিন্তু আরও তাদের দাবি ছিল যে তাদের ওভারটাইমের যেই সময়টা, মানে তারা যেই সময়টা আসলে দিচ্ছেন সকাল 8টা থেকে বিকাল 5টাকেও তারা কিন্তু কমিয়ে আনতে চেয়েছিলেন। তো এই দাবিতে কিন্তু তারা আজকে সকাল 11টা থেকে রাস্তা অবরোধ করে রাখলেও এখন কিন্তু তারা আসলে রাস্তায় নেই। রাস্তায় আমরা যেটা এখন বর্তমান পরিস্থিতি দেখতে পাচ্ছি, যদি আপনাদেরকে একটু দেখাই যে এখন পুরোপুরি একদম রাস্তা শান্ত অবস্থায় আছেন। আমি যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে আসলে শিল্প পুলিশ এবং সাভার থানা পুলিশ সহ বিজিএমইর কর্তৃপক্ষ এবং পাশাপাশি
যারা এই গার্মেন্টস কর্তৃপক্ষ ছিলেন সবাই কিন্তু আসলে সমন্বয় করে তাদের সাথে কথা বলেছেন এবং তারা যেটা বলেছেন যে আগামীকালকে একটি সময় নির্ধারণ করা হয়েছে এই শ্রমিকদের প্রতিনিধিদের সাথে বিজিএমই এবং এই কারখানা কর্তৃপক্ষ বসবেন এই সমস্যার সমাধানে। আমাদেরকে প্রশাসন থেকে আরেকটি যেটি কথা জানানো হয়েছে যে আসলে এখানে আর্মিও এসেছিলেন, আর্মি পুলিশ সহ যৌথ বাহিনীর কিন্তু আসলে তাদেরকে বিষয়টি সমাধান করার চেষ্টা করেছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ সাভার থেকে গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনের। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ঢাকেশ্বরী এলাকার একটি টিনশেড বাসায় গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নারী শিশুসহ দগ্ধ হয়েছেন ৮ জন। ভোররাতে দগ্ধ অবস্থায় তাদের জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। দগ্ধরা হলেন সুমাইয়া জান্নাত, সামিরা, সাব্বির এবং হান্নান। আহতদের সবাই অবস্থানে আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। জাতীয় প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন জানিয়েছেন নারায়ণগঞ্জের ঢাকেশ্বরী এলাকা থেকে দগ্ধ অবস্থায় নারী শিশুসহ ৮ জনকে হাসপাতালে জরুরি বিভাগে আনা হয়, তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। রাজশাহীতে ট্রাক চাপায় অ্যাম্বুলেন্সের ৩ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। ভোর ৫টার দিকে গোদাগাড়ী উপজেলার রাজাবাড়িয়াহাট এলাকায় রাজশাহী চাপাই নবাবগঞ্জ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। আহতরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, তবে তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। গোদাগাড়ী থানার ওসি রুহুল আমিন জানিয়েছেন রোগিণী অ্যাম্বুলেন্সটি গোদাগাড়ী থেকে রাজশাহী যাচ্ছিল। যানটি রাজাবাড়িহাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অ্যাম্বুলেন্সটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ৩ জন নিহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে অ্যাম্বুলেন্স থেকে আরও ৩ জনকে গুরুতর অবস্থায় উদ্ধার করেন। ইসলাম ধর্মাবলম্বীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস পবিত্র রমজান। এ মাসে পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআন নাজিল হওয়ায় এর গুরুত্ব অপরিসীম। রমজানে যে কোনো ইবাদত করলে ৭০ গুণ সওয়াব পাওয়া যায়। তাই ধর্মপ্রাণ মুসলমানরা এই মাসে ৫ ওয়াক্ত নামাজের পাশাপাশি তারাবির নামাজ, সেহরি, ইফতার, দান সদকা ও বেশি বেশি নফল ইবাদতের মধ্য দিয়ে পার করেন। ইউসুফ আলীর বিশেষ রিপোর্ট। বছর ঘুরে আবারও ফিরে এলো সর্বাপেক্ষা উত্তম মাস রমজান। কোরআন ও হাদিসের আলোকে এই মাসের ফজিলত অন্য মাসের তুলনায় অনেক বেশি হওয়ায় এই মাসটিকে আলাদাভাবে গুরুত্ব দিয়ে থাকেন বিশ্বের অগণিত মুসলমান। ইসলাম ধর্মমতে সর্বশ্রেষ্ঠ ধর্মগ্রন্থ আল কোরআন রমজান মাসে নাজিল হয়েছে, তাই এ মাসে ইবাদত বন্দিগির সওয়াবও অনেক বেশি। রমজান মাসে একটি ফরজ আদায় করলে ৭০টি ফরজের সওয়াব হবে, আর রমজান মাসে যদি কেউ একটি নফল আদায় করে তাহলে একটি ফরজের সওয়াব তার আমলনামার মধ্যে দিবে। আর যেই ব্যক্তি এই রমজান মাসে রোজা রাখবে এবং পরবর্তীতে শাওয়াল মাসের 6টা রোজা রাখবে, পূর্ণ বছর রোজা রাখার সওয়াব তার আমলনামার মধ্যে দিবে। রমজানে শেষ রাতে ফজরের আগে সেহরি খাওয়ার পর থেকে সারাদিন অনাহারে থেকে মাগরিবের আজানের পর ইফতার করাকে অত্যধিক গুরুত্ব দেওয়া হয়েছে। রমজান মাস রহমতের মাস এবং মাগফিরাতের মাস এবং ছায়ার মাস, সবরের মাস। এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। এই কোরআনের কারণেই রমজান মাসের এত গুরুত্ব। আর এই রমজান মাস যেহেতু কোরআনের কারণে গুরুত্ব হয়েছে, বিদায় সমস্ত মুমিন মুমিনাত মুসলমান নরনারী প্রত্যেকেরই দরকার কোরআন অনুযায়ী জীবনযাপন করা। কোরআন ও হাদিসের আলোকে জীবন গড়তে এবং নিজেকে পরিশুদ্ধ করতে রোজার মাসকে ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটানো উচিত বলে মনে করেন এ উলামায়ে কেরাম। মান কামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যারা নাকি কোরআন শরীফ তেলাওয়াত করতে পারে নাই, যদি তারাবি নামাজ পড়তে পারে তাহলে তাদেরও খতম তারাবি হয়ে যাবে, কোরআন তেলাওয়াতের সওয়াব তারাও পেয়ে যাবে। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আমির হোসেন নামে এক ব্যক্তির বিরুদ্ধে শ্বশুর বাড়িতে স্ত্রী ও শালিকাকে হত্যার অভিযোগ উঠেছে। রোববার গভীর রাতে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ধ্বজনগর গ্রামে এই ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত আমির উধাও হন। নিহতরা হলেন জ্যোতি আক্তার ও স্মৃতি আক্তার। এর মধ্যে জ্যোতি আমির আলীর স্ত্রী ও স্মৃতি শালিকা। ১.৫ বছর আগে জ্যোতির সঙ্গে তার বিয়ে হয়, তবে কী কারণে তাদের হত্যা করা হয়েছে এ বিষয়ে পরিবারের লোকজন বা স্থানীয়রা নিশ্চিত করে বলতে পারেননি। সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। অর্থকরী ফসল হিসেবে ব্রাহ্মণবাড়িয়ায় কদর বাড়ছে সূর্যমুখী ফুল চাষের। স্বল্প খরচে লাভ বেশি। হলুদের এই সমারোহ দেখতে ভিড় জমাচ্ছেন প্রকৃতিপ্রেমীরা। এদিকে ভোজ্য তেল উৎপাদনেও সূর্যমুখী ফুলের চাহিদা থাকায় অনেকেই আগ্রহী হচ্ছেন আবাদে। কৃষকদের সহযোগিতায় এগিয়ে এসেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরও।
প্রতিনিধি আফম কাউসার ইমরানের রিপোর্ট, জানাচ্ছেন শামস সাব্রিজ উচ্ছ্বাস। ব্রাহ্মণবাড়িয়ায় দিন দিন বৃদ্ধি পাচ্ছে সূর্যমুখী ফুলের চাষ। জেলা শহর সহ এবার 9টি উপজেলার মাঠে মাঠে এখন শোভা পাচ্ছে সূর্যমুখী ফুল। চলতি মৌসুমে কৃষি অফিস থেকে জেলার কৃষকদের মধ্যে বিনামূল্যে সূর্যমুখী বীজ, সার ও নগদ অর্থ দেওয়া হয়েছে। সূর্যমুখী চাষে 90 থেকে 105 দিনের মধ্যে বীজ ঘরে তুলতে পারেন কৃষকেরা। ফলে দিন দিন সূর্যমুখী চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। বিগত বছরের নেই, এই বছরও আমি সূর্যমুখী বাগান প্রস্তুত করছি, এই বছরও আমার লাভবান হবে। ভাইয়ের উদ্যোক্তা দেখে আমরাও এখানে 1 বিঘা জমি চাষ করছি। ইনশাআল্লাহ আগামীতে আমরা যেন আরেকটু বড় করে জিনিসটা করতে পারি বা প্রজেক্ট আরেকটু বড় করতে পারি। সূর্যমুখীর হাসি উপভোগ করার জন্য প্রতিদিন বিকেলে সূর্যমুখী বাগানে হুমড়ি খেয়ে পড়েন সৌন্দর্য পিপাসুরা। কেউ কেউ যাচ্ছেন পরিবার পরিজন নিয়ে, বাগানে ঢুকে তুলছেন ছবিও। সূর্যমুখী বাগানটা করছে খুব সুন্দর, আমরা প্রায় সময় এটা দেখতে আসি, পরিবার নিয়ে আসছি, বাচ্চা কাচ্চা নিয়ে আসছি, সবাই দেখে সব শখ করছে করার জন্য। আমার পরিবার নিয়ে আসছি, অনেক ভালো লাগছে, ফুলগুলা করছে অনেক সুন্দর, তো আমাদের অনেক ভালো লাগছে। কৃষকদেরকে স্বাবলম্বী করতে সূর্যমুখী ফুল চাষে উৎসাহিত করতে নিয়মিত পরামর্শ দিয়ে যাচ্ছে কৃষি বিভাগ। বলছেন এবছর জেলায় 55 হেক্টর জমিতে সূর্যমুখী চাষ করা হয়েছে, প্রায় 90 টনের মতো সূর্যমুখী বীজ উৎপাদন হবে। এবার 10 বিঘা 10 জন কৃষককে বিনামূল্যে সূর্যমুখী সার এবং বীজ প্রদান করা হয়। এতে অনেকে সূর্যমুখী চাষ করেছেন। সূর্যমুখী আমাদের অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, জন্যই সবাইকে সূর্যমুখী চাষ করার জন্য আমরা উদ্বুদ্ধ করতেছি। সূর্যমুখী চাষ বাড়ানো গেলে দেশের ভোজ্য তেলের ঘাটতি যেমন পূরণ হবে, তেমনি কৃষকও লাভবান হবে বলে আশা স্থানীয়দের। শামস সাব্রিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।